আচ্ছা, এখানে যেমন এখানে দিয়েছি দেখো যে মুসোলিনি, তোমরা যা এটা পড়েছো এখানে, যে মুসোলিনি 1936 খ্রিস্টাব্দে আবিসিনিয়া দখল করেছিল, 1939 সালে আলবেনিয়া দখল করেছিল, হিটলার 1938 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া এবং 1939 সালে চেকোস্লোভাকিয়া দখল করেছিল। তারপরে লাস্টে গিয়ে এই যে জায়গাগুলো একে একে দখল করেছিল, তখন কিন্তু ইংল্যান্ড চুপচাপ বসেছিল, কোনো কিছুই উদ্যোগ নেয়নি। ওই যে যেটাকে তোষণ নীতি বলা হয়। পরবর্তীকালে যখন এইভাবে মানে জায়গাগুলো দখল করতে করতে এই পোল্যান্ড আক্রমণ করলো 1 সেপ্টেম্বর 1939 সালে, তখনই আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। তারপর আরেকটা এখানে দিই, এই যে এখানে 1933 খ্রিস্টাব্দে হিটলার এবং জাপান হচ্ছে ওই জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করছে। 1937 খ্রিস্টাব্দে মুসোলিনি, 1939 খ্রিস্টাব্দে রাশিয়া দ্বিধাবোধ ছাড়াই লিগ অব নেশনস ত্যাগ করে এরা বেরিয়ে পড়ছে। এইগুলো এইগুলো প্রশ্ন আসার মতো, এই যে কারা কখন বেরিয়ে পড়ছে, কারা কখন যোগদান করছে, তোমাদের তো দিয়েছিলাম এগুলা, আগে থেকে দেওয়া আছে। এবারে আমাদের চলে আসতে হবে, এগুলো তোমরা কিন্তু পড়বে, এই যে এই জায়গাগুলো আমি এগুলো আলোচনা এই কারণে করছি না, এগুলো আগেও আমি পড়িয়েছি। আচ্ছা, এখান থেকে শুরু করি। পোল্যান্ডের উপর জার্মানি আক্রমণ করলো 1 সেপ্টেম্বর 1939 সালে। সব কিছুর তারিখ মনে রাখার দরকার নেই, কিছু কিছু গুরুত্বপূর্ণ তারিখ থাকবে, সেগুলো মনে রাখবে। যেমন এই তারিখটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তারপর 29 সেপ্টেম্বর 1938 সালের মিউনিক চুক্তি ছিল ইংল্যান্ডের তোষণের চূড়ান্ত পরিণতি। মানে মিউনিক চুক্তিতে কি হয়েছিল তোমরা সেটা জানো, আগেও এটা দিয়েছি আলাম আমি। তো এই চুক্তির পর হিটলার বুঝতে পারেন যে ব্রিটেনকে খুব বেশি একটা গুরুত্ব দেওয়ার দরকার বলে মনে হয় না, কারণ এই মিউনিক চুক্তিতে কি হয়েছিল, চেকোস্লোভাকিয়ার একটা অংশ জার্মানিকে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে জার্মানিকে বলে দেওয়া হয়েছিল যে পরে কিন্তু আর যেন চেকোস্লোভাকিয়াকে দখল করা না হয় বা আক্রমণ করা না হয়। কিন্তু ইংল্যান্ড সে কথা অমান্য করে 1939 সালে পুরো চেকোস্লোভাকিয়া দখল করে নিয়েছিল। তখনই আর কি ইংল্যান্ড বুঝতে পেরেছিল, এই জার্মানি বুঝতে পেরেছিল যে আমাকে তো আর বাধা দিচ্ছে না ইংল্যান্ড, তো তাহলে বেশি ব্রিটেনকে বেশি আর গুরুত্ব দেওয়ার দরকার নেই। এই যে ভুল বুঝাবুঝির ফলে 1 সেপ্টেম্বর 1939 খ্রিস্টাব্দে ইংল্যান্ড জার্মানি পোল্যান্ড আক্রমণ করলো, তখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। আর এবার পোল্যান্ড কেন আক্রমণ করেছিল, দেখো এখানে যে হিটলার ডানজিক বন্দর এবং করিডোর দিয়ে পোল্যান্ড থেকে রেল ও সড়ক পরিবহনের দাবি করেছিল, যা পোল্যান্ড প্রত্যাখ্যান করেছিল। অর্থাৎ পোল্যান্ডের মধ্য দিয়ে যাওয়ার জন্য মানে কি হয়েছিল, পোল্যান্ডের একটা অংশ, জার্মানির একটা অংশ পোল্যান্ডকে দিয়ে দেওয়া হয়েছিল। তো সেটা সেখানে যাওয়ার জন্য জার্মানি ওই কি বলে তোমার পোল্যান্ডের কাছে একটা করিডোর চেয়েছিল, রাস্তার মতো চেয়েছিল আর কি। তো সেটা কিন্তু পোল্যান্ড প্রত্যাখ্যান করে দিয়েছিল, দেয়নি। এর ফলে তখন হচ্ছে ওই 1 সেপ্টেম্বর 1939 খ্রিস্টাব্দে পোল্যান্ডকে আক্রমণ করলো। তখন ইংল্যান্ড এবং ফ্রান্স জার্মানিকে পোল্যান্ড থেকে তাদের সৈন্য প্রত্যাহারের জন্য সময়সীমা দিয়েছিল। তো সেটা তখন তো আর প্রত্যাহার করেনি, সাথে সাথে তখন 3 সেপ্টেম্বর 1939 সালে বাধা দেয় ইংল্যান্ড আর হচ্ছে ফ্রান্স। এই বাধা স্বরূপ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। হিটলার যখন তার সৈন্য প্রত্যাহার করলো না, তখন ইংল্যান্ড ফ্রান্স 3 সেপ্টেম্বর 1939 সালে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবারে আমাদের পরপর করে এই পার্টগুলো পড়তে হবে, পর্যায়গুলো। দাঁড়াও একটু, যে প্রথম পর্যায়ে কি আছে, দ্বিতীয় পর্যায়ে কি আছে। প্রথম আর দ্বিতীয় মনে রাখবে যে এই দুটো পর্যায়ে হচ্ছে অক্ষ শক্তির জয় হবে, আর দ্বিতীয় আর তৃতীয়টা যে মিত্র শক্তি, অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, না ইংল্যান্ড, আমেরিকা, এদের জয় হবে। তো প্রথম পর্যায়ে দেখো যে কি বলছে, 1939 সালে 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করলো, এবং 1939 সালে 3 সেপ্টেম্বর ইংল্যান্ড এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 17 সেপ্টেম্বর রাশিয়াও কিন্তু পোল্যান্ড আক্রমণ করেছিল। এবার তোমাদের মনে হতে পারে, যদি আগের বিষয়গুলো মনে থাকে তাহলে খুব ভালো হবে, যে 1939 সালে তোমরা জানো যে জার্মানি রাশিয়ার সাথে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিল। হ্যাঁ, তো এই অনাক্রমণ চুক্তির ফলে কি করলো, যে রাশিয়াও কিন্তু এখন জার্মানির দিকে ছিল প্রথম পর্যায়ে। তো রাশিয়া আর জার্মানি একসাথে তখন হচ্ছে পোল্যান্ডকে আক্রমণ করলো। দ্বিমুখী আক্রমণের মুখে পোল্যান্ড আত্মসমর্পণ করতে বাধ্য হলো। 29 সেপ্টেম্বর জার্মানি এবং রাশিয়া তখন কি করলো, পোল্যান্ডকে দুটা ভাগে ভাগ করে নিয়ে নিল, বাট করে। একটা হচ্ছে পূর্ব অংশে নিল রাশিয়া, তোমরা জানো রাশিয়া পূর্ব দিকে অবস্থিত ছিল পোল্যান্ডে, তো এই কারণে পূর্ব অংশটা নিল রাশিয়া,
আর পশ্চিমা অংশটা নিল পোল্যান্ডের জার্মানি। এইভাবে পোল্যান্ডকে দুটা ভাগে ভাগ করে এরা নিয়ে নিল। তারপরে কি হলো, 1939 সালের নভেম্বরে রাশিয়া ফিনল্যান্ড আক্রমণ করলো। এটা ফিনল্যান্ড তোমরা কখন দেখতে পারবে, যখন হচ্ছে ওই ভিয়েনা সম্মেলনটা যে হয়েছিল, এটা দিয়ে দেওয়া হয়েছিল ফিনল্যান্ডকে রাশিয়াকে, পরে তো এটা আবার বেরিয়ে যাচ্ছে হাত থেকে। তো পরবর্তীকালে আবার 1939 খ্রিস্টাব্দে রাশিয়া ফিনল্যান্ড আক্রমণ করে। এর জন্য 1939 সালের ডিসেম্বরে লিগ অফ নেশনস রাশিয়াকে লিগ অফ নেশনস থেকে এই কারণে কি করলো, যে 1939 সালে যখন ফিনল্যান্ড আক্রমণ করলো এই রাশিয়া, তো এই লিগ অফ নেশনস সাথে সাথে 1939 সালে রাশিয়া মানে ওইখান থেকে বেরিয়ে পড়লো, বা বলা হয় যে তাকে বহিষ্কার করে দেওয়া হলো। এই কারণে বলা হয় যে কোন জায়গা দখলের মাধ্যমে রাশিয়া লিগ অফ নেশনস থেকে বেরিয়ে পড়েছিল, সেটা হচ্ছে ফিনল্যান্ড। রাশিয়ার কাছে 1940 সালের মার্চ মাসে ফিনল্যান্ডকে আত্মসমর্পণ করতে হয়। পরিস্থিতির সুযোগ নিয়ে রাশিয়া বাল্টিক অঞ্চলের লিথুয়ানিয়া, লাটাভিয়া, এস্তোনিয়া এই জায়গাগুলি রাশিয়া একে একে দখল করে নিল, ছোট ছোট জায়গাগুলো। 1939 সালের সেপ্টেম্বর থেকে 1940 সালের এপ্রিল পর্যন্ত জার্মানি এবং মিত্রশক্তি, এই সময় যদি দেখো, এই সময়ের মধ্যে কোনো রকম কিন্তু জার্মানির সাথে মিত্রশক্তি বলতে এখানে ইংল্যান্ড, ফ্রান্স, হ্যাঁ, এই সমস্ত শক্তিকে বোঝায়। তো এরা কিন্তু সরাসরি ইংল্যান্ডের জার্মানির সাথে যুদ্ধে জড়ায়নি, বড় যুদ্ধ হয়নি। এই কারণে পণ্ডিতেরা এই সময়কালকে, এই সময়কে কি বলা হয়, যুদ্ধকে, সময়কালকে ফনি ওয়ার বলে অভিহিত করেছেন। বলতে পারে কোন সময়কালটাকে ফনি ওয়ার বলা হয় বা সেটিং ওয়ার বলা হয়, কপিক্যাট ওয়ার বলা হয় এই সময়টাকে, ইত্যাদি বিভিন্ন নামে সম্বোধন করা হয়। এই সময়কালে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল, তার যে একটা বিখ্যাত বই দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বইতে এই সময়কে যুদ্ধকে কি বলছে, যে টুয়াইলাইট ওয়ার বলে অভিহিত করেছেন। তো এটা মনে রাখবে যে দ্য ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থটা কার লেখা। 1940 সালের এপ্রিল মাসে হিটলার ডেনমার্ক এবং নরওয়ের নিরপেক্ষ রাষ্ট্রগুলিকে আক্রমণ, অর্থাৎ এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, এগুলো মনে রাখবে একটু, এরা কিন্তু নিরপেক্ষ রাষ্ট্র ছিল, অর্থাৎ এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেনি, এই যে ডেনমার্ক, নরওয়ে। তো এই সমস্ত নিরপেক্ষ রাষ্ট্রগুলোকেও কি করলো, হিটলার 1940 খ্রিস্টাব্দে আক্রমণ করে দখল করে নিল। তাহলে পরীক্ষাতে আসতেই পারে যে হিটলার বা জার্মানি কবে ডেনমার্ক এবং নরওয়ে দখল করেছিল, 1940 সালে। এর ফলে ব্রিটেন তীব্র প্রতিক্রিয়া দেখায়, যার ফলে 1940 সালের মে মাসে চেম্বারল্যান্ডকে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে চার্চিল প্রধানমন্ত্রী হলো। এই যে তাহলে পরীক্ষাতে আসতে পারে যে চার্চিলের আগে প্রধানমন্ত্রী কে ছিল, চেম্বারল্যান্ড। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, শুরুটা তো হলো 1939 সালে, হ্যাঁ, তো সেই সময় প্রধানমন্ত্রী কিন্তু চেম্বারল্যান্ড ছিল শুরুর দিকে। আর 1940 সালে এই প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে যখন চার্চিল চলে আসলো। ঠিক আছে, পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল, বা এইভাবে দিতে পারে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অধিক সময় ধরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অধিক সময় ধরে প্রধানমন্ত্রী কে ছিলেন ব্রিটেনের, তখন আবার উল্টে যাবে, আনসারটা হয়ে যাবে তখন চার্চিল। কারণ চেম্বারল্যান্ড তো শুধুমাত্র 1939 থেকে 40 পর্যন্তই ছিল, তারপরে পরিবর্তন হয়ে চার্চিল চলে আসলো। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয় ওয়েলিস্টন চার্চিল, তখন হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে আসলো। এদিকে 1940 সালের মে মাসে হিটলার নেদারল্যান্ড হল্যান্ডকে বলা হয়, এবং বেলজিয়ান আক্রমণ করে দখল করে নিল। এই যে জায়গাগুলো দখল করে নিচ্ছে একে একে, এগুলো কিন্তু মনে রাখবে, এই ছোট ছোট জায়গাগুলো। তারপর 1940 সালের মে মাসে, এই মে মাস যে বলছি, এগুলো দরকার নেই, মাসগুলো মনে, সালগুলো মনে রাখলে হবে। মাসে জার্মানি ফ্রান্স আক্রমণ করে, এবং 1940 সালের 10ই জুন ইটালি ও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1940 সালের 14ই জুন প্যারিসের পতন হলো, মানে ফ্রান্সের পতন ধরা চলে। 22শে জুন ফ্রান্স আত্মসমর্পণ করলো। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম আত্মসমর্পণ কিন্তু জার্মানির কাছে ফ্রান্সে করেছিল। এভাবে প্যারিস সহ উত্তর ফ্রান্স জার্মানির নিয়ন্ত্রণে আসে এবং দক্ষিণ ফ্রান্সকে স্বাধীনতা ঘোষণা করে। এবারে দেখো একটা কথা, যে তোমরা যদি ওই জার্মানির ঐক্য আন্দোলন পড়ে থাকো, যেটা হচ্ছে সেডানের যুদ্ধটা, ওটা যে হলো তোমার গিয়ে 1870 সালে হলো, হ্যাঁ 1870 সালে সেডানের যুদ্ধ হলো। তো তারপরে ওখানে ওই প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলো। এই যে বলা হয় যে ওখানে কি বলা হয়েছিল, যে ওটা হচ্ছে তৃতীয় প্রজাতন্ত্র। তারপরে কিন্তু ওই প্রজাতন্ত্রটা এখানে এসে আবার ভেস্তে গেল। কি বলছে, এই সময় ভিচিনগরে মার্শাল পোতোর নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছিল। এই সময়কালে মানে এই সরকারকে আবার কি বলা হয়, ভিচি সরকারও বলা হয়। এবার একটু মনে রাখবে। তো এই সরকারের দায়িত্বে ছিল তখন মার্শাল পোতো। ফ্রান্সে এই সময় প্রজাতন্ত্র একটা প্রতিষ্ঠা হচ্ছে আর কি।
তখন বলা হচ্ছে সরি এই রাজতন্ত্রের মতো একটা দেখা দিচ্ছে। ফরাসি জাতীয়তাবাদীরা জেনারেল ডোগালের নেতৃত্বে সংগ্রাম চালিয়ে যান এবং ইংল্যান্ড একটি স্বাধীন ফরাসি সরকার গঠনের প্রতিষ্ঠা করেন। তো এখানে ভিচি সরকার কবে কার নেতৃত্বে গঠিত হলো মনে রাখবে একটু। ফ্রান্সের এই পরাজয়ের ফলে 1870 সালে প্রতিষ্ঠিত হয়েছিল যে প্রজাতন্ত্র, 1940 সালের জুলাই মাসে তা ভেঙে পড়ল। তা 1940 সালের 22 জুন হিটলার ফ্রান্সকে ক্যাম্পাইন নামক স্থানে একই ট্রেন বগিতে, এবার ভালো করে বুঝবে ব্যাপারটা, যে এটা অ্যাকচুয়ালি বদলা। ফ্রান্সের প্রতি হিটলারের যে একটা ক্ষোভ, তোমরা জানো যে সেডানের যুদ্ধের পর ফ্রান্সকে সবসময় একা রাখতে চেয়েছিল এক ঘরে, আর তাকে বন্ধুহীন করে রাখতে চেয়েছিল। তো এর বদলা নিল তখন হিটলার এই যে এই সময়কালে। কি হচ্ছে দেখো, এখানে বলছে লাইনটা, 1940 সালের 22 জুন হিটলার ফ্রান্সকে ক্যাম্পাইন নামক স্থানে একই ট্রেনের বগিতে, ওই যেই ট্রেনে মানে জার্মানিকে অপমান করে সন্ধি চাপিয়েছিল, সেই ট্রেনের বগিতেই কি করলো, স্বেচ্ছাচারী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করাতে বাধ্য করলো ফ্রান্সকে হিটলার, যে শর্তে জার্মানি 1918 সালে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল। মানে একই শর্ত ইসের উপর, ফ্রান্সের উপর চাপিয়ে দিল। অ্যাকচুয়ালি বলতে গেলে বদলাই নিয়ে নিল ফ্রান্সের প্রতি। এবার হচ্ছে 1940 সালের জুন মাসে হিটলার ব্রিটেন আক্রমণ করেন। তো হিটলার দেখো প্রথমে ফ্রান্স হলো, এবার কিন্তু হিটলার ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড আক্রমণ করলো ফ্রান্সের পরাজিত হওয়ার পর। তা হিটলার বিমান ও নৌ উভয় পথে, অর্থাৎ বিমান এবং নৌপথে, জল এবং আকাশ এবং জলপথে উভয়ভাবে আক্রমণ করলো ব্রিটেনকে। জার্মানি ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের নৌ অভিযানের নাম দিয়েছিল কি, অপারেশন সি লায়ন। এটা মনে রাখবে যে সেই অপারেশনটার নাম কি ছিল, যে হিটলার যে ইংল্যান্ড আক্রমণ করেছিল সেটাকে বলা হয় অপারেশন সি লায়ন। এগুলো আসে পরীক্ষাতে। ব্রিটেন আক্রমণের পরিকল্পনায় হিটলার প্রথমে তাদের বিমান বাহিনী ধ্বংস করা প্রয়োজন বলে মনে করেন। এর জন্য জার্মানি বিমান বাহিনী যে প্রধান ছিল, কমান্ডার গোয়েরিং এর হাতে ক্ষমতা হস্তান্তর করলো। 1941 সালের এপ্রিলে হিটলার যুগোস্লাভিয়া দখল করে। এই যে এটা মনে রাখবে কবে যুগোস্লাভিয়া দখল করে। আর এগুলো মনে রাখবে যে খুব গুরুত্বপূর্ণ, তোমাদের এটা নোটে আমি দিয়েছিলাম যে যুগোস্লোভাকিয়া, ওই যে ভিয়েনা সম্মেলনে তোমরা পাবে যুগোস্লোভাকিয়াকে কোন কোন জায়গাগুলো দেওয়া হয়েছিল, চেকোস্লোভাকিয়াকে কোন কোন জায়গাগুলো নিয়ে চেকোস্লোভাকিয়া গঠন করা হয়েছিল, আর যুগোস্লোভাকিয়াকে কোন কোন জায়গাগুলো দিয়ে যুগোস্লোভাকিয়া গঠন করা হলো। 1941 সালে তখন হিটলার যুগোস্লোভাকিয়া দখল করে নিল। এটিকে দুটি ভাগে ভাগ করে, সার্বিয়া এবং ক্রোয়েশিয়া। এরপরে হিটলার গ্রিসও দখল করে নিল একই সালে। গ্রিস অভিযান হিটলারের জন্য ব্যয়বহুল হয়েছিল প্রমাণিত হয়েছিল, কারণ এটি রাশিয়ার বিরুদ্ধে তার আক্রমণে বিলম্বিত করেছিল, রাশিয়াকে প্রস্তুতির অনেকটা সময় দিয়েছিল বলে ধরা হয়। এবার দেখো যে রাশিয়াকে যে আক্রমণ করবে এই হিটলার, সেটা কিন্তু হিটলার জানে, সেটা কিন্তু রাশিয়া জানতো না। রাশিয়ার সাথে তো রুশ জার্মান ওরকম চুক্তি স্বাক্ষর হয়েছিল 1939 সালে। তো তারা তো আপাতত বন্ধুই ছিল। এই যখন 1941 সালে ইংল্যান্ডকে কোনো কিছু করতে পারলো না, তখন আবার এই জায়গাগুলো যখন দখল করা হয়ে যাবে, তখন আবার 1941 সালে রাশিয়াকে আক্রমণ করে বসবে। এবার দেখো বেলজিয়ামের পতনের পরই অপারেশন ডায়নামো শুরু হলো। এবার অপারেশন ডায়নামোটা কে নিল, কি কারণ নিল, এটা দেখো। ফরাসি বন্দর ডানকার্কের কাছে 3,35,000 ব্রিটিশ সৈন্য জার্মানি সেনাবাহিনীর শিকারে বা বন্দী হয়েছিল। মনে রাখবে যে ফ্রান্স যে পরাজিত হলো, সেই ফ্রান্সের পরাজয়ের ফলে তো কতগুলো ব্রিটিশ সৈন্য, এখানে সংখ্যাটা দিয়েছি, সংখ্যাটা একটু হালকা করে দেখে নিবে। সেই ব্রিটিশ সৈন্য ফ্রান্সের হাতে যে ফ্রান্সের সেখানে যে ছিল, ওগুলো হচ্ছে জার্মানির কাছে বন্দী হয়েছিল। তো ফ্রান্স তো জয় করে নিল ইসে ধরা গেল জার্মানি, তো সেই সৈন্যগুলোকে তো ফিরিয়ে নিয়ে আসতে হবে ইংল্যান্ডের। তো এই সৈন্যগুলোকে যে ফ্রান্স থেকে ফিরিয়ে নিয়ে আসলো, সেটাকে বলা হয় অপারেশন ডায়নামো। তাহলে এই অপারেশন ডায়নামোটা কে নিল, ইংল্যান্ডই নিয়েছিল। ঠিক আছে, ইংল্যান্ড এই সৈন্যদের বাঁচাতে অপারেশন ডায়নামো শুরু করে এবং জাহাজের মাধ্যমে সেনাবাহিনীকে নিরাপদে সরিয়ে সেখান থেকে নিয়ে আসা হলো। এবার দ্বিতীয় পর্যায়ে এবার রাশিয়া আক্রমণ করবে। আই থিঙ্ক 1941 সালের 22 জুন সোভিয়েত রাশিয়ার উপর জার্মানির আক্রমণের মাধ্যমে মহাযুদ্ধের দ্বিতীয় পর্যায় শুরু হলো। এবার যখন ইংল্যান্ডকে পরাজয় করতে পারলো না জার্মানি, তখন রাশিয়া আক্রমণ করে বসলো। যদিও 1939 সালের আগস্টে দুই দেশের মধ্যে অনাক্রম চুক্তি হয়েছিল, যে রুশ জার্মান অনাক্রম চুক্তি স্বাক্ষর হয়েছিল, সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা চুক্তিগুলিকে টিকতে দেয় না। এই মানে এগুলো তো অ্যাকচুয়ালি কি মানে কোনো কিছু গ্যারান্টি নেই। ওই যে বলে না যে রাজনীতির এমন একটা বিষয়
সেখানে পার্মানেন্ট বলে কিছু হয় না, ঠিক আছে? সবাই স্বার্থ। হ্যাঁ, যেমন এখনই তো তোমরা দেখতে পারছো যে আহ, আমেরিকা কিভাবে ভারতকে বন্ধু-টন্ধু দেশ বলতো। হুম, তারপর হঠাৎ করে দেখতেই পারছো এখন ডোনাল্ড ট্রাম্প কেমন ব্যবহার করছে, কত খারাপ। মানে এখানে ইন্টারন্যাশনাল সম্পর্কগুলোতে এমন হয় যে কেউ কারোর মানে চিরস্থায়ী বন্ধু ওইগুলো ধরাই হয় না। হ্যাঁ, কখন কার স্বার্থে আঘাত লাগবে সরে যেতে পারে, ওই রকম হলো ব্যাপার। জার্মানি রাশিয়া আক্রমণের পরিকল্পনার নাম দিয়েছিলেন এই যে অপারেশন বারবোসা। তাহলে এই যে জার্মানি যে রাশিয়া আক্রমণ করলো, সেই অপারেশনটার নাম হচ্ছে অপারেশন বারবোসা। এটা মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ আসে এই প্রশ্নটা। এটিকে কমিউনিজমের বিরুদ্ধে যুদ্ধ হিসাবে প্রচার করা হয়েছিল। আরেকটা তোমাদের বলতে ভুলে গেলাম, সামনের দিকে আছে যদিও, পড়লে পেয়ে যাবে, যে এই যে মানে জার্মানির বিরুদ্ধে, হ্যাঁ, ইংল্যান্ড যে তোষণ নীতি গ্রহণ করেছিল, আরেকটা কারণ হচ্ছে রাশিয়াতে সেই সময় কমিউনিজম বা কমিউনিস্ট, আর ইংল্যান্ড, তারপর হচ্ছে ওইদিকে ফ্রান্স, তারপরে আমেরিকা, সেগুলো হচ্ছে গণতন্ত্রের বিশ্বাসী দেশ ছিল। আর এরা রাশিয়া ছিল কমিউনিজমের বিশ্বাসী, এই কারণে রাশিয়াকে পছন্দ করতো না ওই গণতান্ত্রিক রাষ্ট্রগুলো। জার্মানি কি হলো ব্যাপার, কলমটা আবার লিখছে না কেন, দেখো তো অবস্থা, একটা সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ। এবারে দেখো, এবারে জার্মানি রাশিয়ার কাছ থেকে পূর্ব পোল্যান্ড এবং বাল্টিক রাজ্যগুলি দখল করে নিল। হ্যাঁ, এই রাশিয়া আক্রমণ করার পরে কিন্তু এই তোমরা জানো, এটা দেখে আগাগোড়াই শুনে আসছো যে রাশিয়াতে ওই যে যখন নেপোলিয়ান আক্রমণ করেছিল, নেপোলিয়ানে তো ওখানে গিয়ে মস্কোতে অভিযানের পরে ওই তারা যে ইসের কি বলে ওটা, গরিলা যুদ্ধ বাহিনী নিচ্ছে, তারপরে পোড়ামাটি নীতি অবলম্বন করছে। এর ফলে ওই যেমন পোল্যান্ড নেপোলিয়ানও পরাজিত হয়েছিল, ঠিক একই রকম ভাবে এইদিকে কিন্তু এই কি বলে তোমার হিটলারও একই ফাঁদে পড়ে গেছিল। তারপরে দেখো 1943 সালে কি হলো, যে ফেব্রুয়ারিতে জার্মানি বাহিনী স্টালিনগ্রাডে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। তারপর হচ্ছে কুরস্কের বা কুরস্ক যুদ্ধে সোভিয়েত রাশিয়ার কাছে জার্মানি বাহিনী ভয়াবহভাবে পরাজয়ের সম্মুখীন হয়েছিল। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত রাশিয়া, তারপর হচ্ছে ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে গঠিত জোটকে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল কি বলেছিল, মহাজোট বলে অভিহিত করেছিল। এবার এটা আসতে পারে পরীক্ষাতে, যে গ্রেট অ্যালায়েন্স কবে প্রতিষ্ঠা হয়েছিল, এগুলো অনেকে জানে না, এগুলো বই সাধারণ বইগুলোতে আবার পাবেও না। তো এটা হচ্ছে 1942 খ্রিস্টাব্দে। এখন দেখো যে রাশিয়া এদিকে এদের জোটে আসতে বাধ্য হলো, কারণ এই যে হিটলার রাশিয়া আক্রমণ করে বসলো, তো সেই সময় তো ইংল্যান্ড একা পড়ে গেছিল, আর এদিকে ছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স তো পরাজয়। তো তারপরে এই তোমার গিয়ে রাশিয়া এদের পক্ষে যোগদান করে নিল। তো এরা তো সেই সময় বিশ্বের শক্তিশালী দেশ। তো এই কারণে এদেরকে গ্রেট মহাজোট বা গ্রেট অ্যালায়েন্স বলা হয়, এটা একটু মনে রাখবে। হুম। তারপর হচ্ছে তৃতীয় পর্যায়ে, এবার আমরা দেখবো তৃতীয় পর্যায়ে কি হচ্ছে। যুদ্ধের শুরুতে নিরপেক্ষ থাকা সত্ত্বেও আমেরিকা সহানুভূতি গণতান্ত্রিক দেশগুলোর প্রতি তার কিন্তু সহানুভূতি ছিল। এই সময়কালে আমেরিকা মিত্র দেশগুলিকে কৌশলগতভাবে সহায়তা প্রদান করতে মানে সহায়তা দিয়েছিল। দেখো প্রথম দিকে যদি তোমরা দেখো, যুদ্ধের প্রথম দিকে রাশিয়া যেরকম কি হয়, যে মনে হয় দূর থেকে তাকিয়ে আছে কি করছে না করছে, এগুলো সবগুলোর মানে দৃষ্টিভঙ্গি তার ছিল, বিশেষ করে গণতান্ত্রিক দেশগুলোর প্রতি। কিন্তু তিনি উদ্যোগ কোনো কিছুই নেয়নি। যখন যখন কারো স্বার্থে আঘাত লাগবে না ততক্ষণ পর্যন্ত এরা নড়ে বসে না। তো পোল্যান্ড আক্রমণে যেমন ইংল্যান্ড ফ্রান্সের স্বার্থে আঘাত লেগেছিল, তখন তারা নড়ে চড়ে বসলো। ঠিক একরকম ভাবে 1941 খ্রিস্টাব্দে আমেরিকা কিন্তু এই যুদ্ধে যোগদান করতে বাধ্য হয়েছিল। এর পিছনে কারণটা হবে ওই জাপানের, হ্যাঁ, ধীরে ধীরে আপনাদের ক্লিয়ার হবে ব্যাপারটা। আর এটা মনে রাখবে যে আমেরিকা কখন বা কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল, সেটা হচ্ছে 1941 সালে, এটা একটু মনে রাখবে, হ্যাঁ। মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সেই সময় হচ্ছে রুজভেল্ট ল্যান্ড লিজ আইন পাস করেছিল। ল্যান্ড লিজ আইনটা কি, যে অনুমোদন যার অধীনে মার্কিন সরকার যে কোনো জাতিকে, হ্যাঁ, যুদ্ধ সামগ্রী ধার দিতে বা লিজ দিতে পারে যাদের নিরাপত্তা মার্কিন প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
এবার চলে আসো 1941 সালের জুন মাসে জাপান। এই যে জাপানের জন্যই কিন্তু আমেরিকা বিশেষ করে আরো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইন্টারফেয়ার করলো। জাপান কি হচ্ছে দেখো, জাপান দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অঞ্চল ইন্দোচীন দখল করে। এবার ভালো করে বুঝবে ব্যাপারটা এখানে। এই যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল মনে পড়ছে না, যে এইদিকে হচ্ছে ওই কি বলে, ভারত হচ্ছে ইংল্যান্ডের কাছে স্বাধীনতা পাওয়ার জন্য তো মরিয়া হয়ে উঠেছিল। এই যে এই সময়কালে যে ওইদিকে ভারতে, আবার এইদিকে চলছে আমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন। আর ওইদিকে হচ্ছে জাপান, তারপর জার্মানি, হ্যাঁ, এই সমস্ত জায়গাগুলোতে কি বলবো, ওই যে নেতাজি সুভাষচন্দ্র বসু, হুম, এরা তো বিদেশি সৈন্যদের নিয়ে, সেনাবাহিনী ভারতীয়দের নিয়ে ভারত ওই রেঙ্গুন অর্থাৎ ওই যে বার্মা হয়ে ভারতে আক্রমণের চেষ্টা করেছিল। আর জার্মানিতে সেই রকম খুব একটা সাড়া দিতে দেয়নি। তো তখন কি করেছিল, তোমরা সেটা জানো, যে জাপানের দিকে গিয়েছিল, হ্যাঁ, ওই ভগৎ সিং, এই সরি, নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এই সময়কালে দেখো, যে এই যে বলছে দক্ষিণ পূর্ব এশিয়ার, দক্ষিণ পূর্ব মানেই ধরে নাও যে এই এদের পথ ধরেই আমাদের ভারতীয় সৈন্যবাহিনী কিন্তু ভারতের দিকে অগ্রসর হচ্ছিল জাপানের হাত ধরে। জাপান দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অঞ্চল ইন্দোচীন দখল করে। আমেরিকার অর্থনৈতিক স্বার্থে এই অঞ্চলের সাথে যুক্ত ছিল, তাই আমেরিকা এর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছিল। এই যে এদের স্বার্থে আঘাত লাগলো, কারণ হচ্ছে জাপান এই দক্ষিণ পূর্ব এশিয়ার যা ইন্দোচীন এই জায়গাগুলো দখল করতে শুরু করলো। তো তখন হচ্ছে ফিল্ডে নেমে পড়লো আমেরিকা, ওদের স্বার্থে আঘাত লাগলো। এতক্ষণ পর্যন্ত ওরা চুপচাপ ছিল। হুম, তারপর বলছে তেলে এটা, আচ্ছা আচ্ছা, তেলে মানে এই যে ওয়েল ওয়েল আর কি, হ্যাঁ, তেলের স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য জাপান ডাচ ইস্ট ইন্ডিজ অঞ্চল, যেমন জাভা, সুমাত্রা, তার বোর্নিং দখল করার পরিকল্পনা করেছিল এইসব জায়গাগুলো জাপান। এই অঞ্চলের উপর জাপানের নিয়ন্ত্রণে সবচেয়ে বড় বাধা ছিল কিন্তু আমেরিকা। নৌঘাঁটি পাল হারবার এই জায়গাটা ছিল জাপানের কাছে সব থেকে বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল, যে পাল হারবার হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। হ্যাঁ, তো জাপান কোনো সতর্ক ছাড়াই 1941 সালের 7ই ডিসেম্বর, আমেরিকা, এইটা তারিখটা অবশ্যই মনে রাখবে, আমেরিকার বন্দর যে ছিল পাল হারবারে আক্রমণ করে বসলো। এই আক্রমণে ক্ষুব্ধ হয়ে আমেরিকা 1941 সালে 8ই ডিসেম্বর জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। হুম, এগুলো মিলিয়ে মিলিয়ে এইভাবে ঘটনাগুলো পড়বে, দেখবে কোনো চাপ হবে না, খুব ইজিলি তখন মনে থাকবে এই বিষয়গুলো। যখন জাপানিরা পাল হারবার আক্রমণ করেছিল, তখন জাপানি সম্মিলিত নৌবহর কমান্ডার যে ছিল, জাপানি সেনাবাহিনীর যে কমান্ডার ছিল তার নাম হচ্ছে ইয়ামাতো। এটা একটু মনে রাখবে নামটা। যখন পাল হারবার আক্রমণ করেছিল জাপানের সেনাপতি কে ছিল 1941 সালের ডিসেম্বরে জাপান সিয়ান দখল করলে। একইভাবে তারা ইংল্যান্ডের কাছ থেকে হংকং, আমেরিকার কাছ থেকে ওয়াম, এইসব দিকগুলো একে একে দখল করে নিয়েছে। দেখো, একটা সময় জাপান এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল যে কাউকে পাত্তা দিচ্ছিল না এবং একে একে সব জায়গাগুলো দখল করে নিচ্ছে, এতটাই মাথাচাড়া দিয়ে উঠেছিল। তারপর 1942 সালে জানুয়ারিতে জাপান, ফিলিপাইন, ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর, এবার দেখো এই যে সিঙ্গাপুর, তারপর হচ্ছে মার্চ মাসে বার্মা এই জায়গাগুলো দখল করে নিল। তারপরে এই যে এবার তোমাদের মনে হবে যে বার্মা দখল করে নিল ভারতের কাছে, কখনোই নয়। বার্মা তো হচ্ছে তখন মায়ানমার যে ছিল, এগুলো তো তখন ইংল্যান্ডের কাছে পরাজিত। এই জায়গাগুলো তো আমাদের দরকার ছিল। বার্মা দখল করা মানে তোমরা ভেবে নিতে হবে এবার এই জাপানে এই সময়কালে, সালটা দেখো 1942 সালে তো ভারত, এই যে এইদিকে আমাদের ভারত ছাড়া আন্দোলন বলো, বা ওইদিকে হচ্ছে ওই কি বলে তোমার নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে বার্মা হয়ে রেঙ্গুন টেঙ্গুন এগুলো হয়ে তো ভারতের দিকে অগ্রসর হচ্ছিল ওই আজাদিন বাহিনী। তো সেই বার্মা টার্মা এই জায়গাগুলো দখল করছিল। 1942 সালের মার্চ মাসে জাপান, আমেরিকা, ইংল্যান্ড, হল্যান্ড, তারপর হচ্ছে অস্ট্রেলিয়ার যৌথ নৌবহরকে পরাজিত করে সমগ্র ডাচ ইস্ট ইন্ডিজের নিয়ন্ত্রণ নিয়ে আসে নিজের অধিকারে। এবার চতুর্থ পর্যায়ে এইখান থেকে শুরু হবে ওই, মানে কি বলবো, যে এদের পরাজয় অক্ষ শক্তির। মহাযুদ্ধের চতুর্থ পর্যায়ে শুরু হয় অক্ষ শক্তির পরাজয়, অর্থাৎ জার্মানি, ইটালি আর হচ্ছে জাপানের এখান থেকে পরাজয় শুরু হবে। মিত্র শক্তির শক্তিশালী পাল্টা হিসেবে কি করলো, আক্রমণের মাধ্যমে অক্ষ শক্তির বিজয় অভিযান 1942 সালের শেষের দিকে থেমে যায়, যা উত্তর আফ্রিকা থেকে শুরু হলো। হ্যাঁ, ব্রিটেন এবং আমেরিকার এটা মনে রাখতে হবে যে কোথা থেকে তাদের পতন শুরু হলো অক্ষ শক্তির, সেটা হচ্ছে উত্তর আফ্রিকা থেকে। আর এখান থেকেই এই যে মিত্র শক্তি আর কি তাদের অভিযান শুরু করেছিল অক্ষ শক্তির বিরুদ্ধে। ব্রিটেন, আমেরিকার নীতি নির্ধারকরা
উত্তর আফ্রিকা থেকে একটি বিশাল আক্রমণ শুরু করে। এই যে খুব গুরুত্বপূর্ণ এটা, যে আমেরিকা আর ব্রিটেন কোন জায়গা থেকে অক্ষ শক্তির বিরুদ্ধে অভিযান শুরু করেছিল, সেটা হচ্ছে উত্তর আফ্রিকা থেকে। এবং অক্ষ শক্তিগুলিকে উত্তর আফ্রিকা থেকে বিতাড়িত করে ইতালি থেকে ইউরোপে প্রবেশের পরিকল্পনা করেছিলেন। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছিল টর্চ অভিযান। এই যে উত্তর আফ্রিকা থেকে যে অভিযানটা শুরু করলো অক্ষ শক্তির বিরুদ্ধে, এইটাকে বলা হয় টর্চ অভিযান, বা এটাও একটা অপারেশন কিন্তু। হ্যাঁ, 1942 সালের 7ই অক্টোবর ব্রিটিশ জেনারেল মন্টগোমারির নেতৃত্বে ব্রিটিশ সেনাবাহিনী এল মাইনের যুদ্ধে জার্মান সেনাবাহিনীকে পরাজিত করে মিশর থেকে তাদের সৈন্য তাড়িয়ে দেয়। 1943 সালে এবার কি বলছে, মে মাসে ব্রিটিশ জেনারেল মন্টগোমারি এবং আমেরিকার জেনারেল আইজেনহাওয়ার, খুব গুরুত্বপূর্ণ এই যে আমেরিকার যে জেনারেল ছিল বা সৈন্যবাহিনী যে প্রধান ছিল, এই নামটা খুবই, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে গুরুত্বপূর্ণ অক্ষ শক্তির পরাজয়ের ক্ষেত্রে আইজেনহাওয়ার গুরুত্বপূর্ণ ছিল। আইজেন রোমেলের, একে আবার মরুভূমির শিয়ালে বলা হয়, নেতৃত্বে জার্মান সেনাবাহিনীকে পরাজিত করে সমগ্র টিউনিসিয়া দখল করে নেয়। এর সাথে সাথে উত্তর আফ্রিকা অক্ষ শক্তির ক্ষমতার অবসান ঘটে। এবারে চলে আসো ইতালির পরাজয়। এবার হচ্ছে অক্ষ শক্তির মধ্যে ইতালি সর্বপ্রথম পরাজয় হবে। উত্তর আফ্রিকা দখলের পর 1943 সালের জুলাই মাসে অপারেশন হাস্কি, তাহলে ইতালির বিরুদ্ধে মিত্র শক্তি যে অভিযান শুরু করেছিল সেটার নাম দিয়েছিল কি, সেটার নাম দিয়েছিল অপারেশন হাস্কি নামে দিয়েছিল। মাধ্যমে ইতালির বাহিনীকে পরাজিত করে অ্যাংলো আমেরিকা, মানে ইংল্যান্ড আর আমেরিকার বাহিনী সিসিলি দখল করে নিল। সিসিলি দখলের সাথে সাথে মুসোলিনির পতন ঘটে। ইটালির রাজা ভিক্টর ইমানুয়েল মুসোলিনিকে ক্ষমতাচ্যুত করেন। এই সময় ইটালির রাজা কিন্তু ভিক্টর ইমানুয়েল তৃতীয় ছিল। হ্যাঁ, রাজা ভিক্টর ইমানুয়েল মুসোলিনিকে ক্ষমতাচ্যুত করেন। মানে মুসোলিনি তো ধরো যে সেই সময় প্রধানমন্ত্রী, আর ভিক্টর ইমানুয়েল রাজা ছিল, শাসক ছিল, তাকে ওই জন্য মুসোলিনিকে উৎখাত করে তার জায়গায় কাকে নিয়ে আসলো, যে মার্শাল পিয়েত্রো বোদোগলিওকে। এই যে বোদোগলিওর নামটা মনে রাখবে, যে তাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়ে আসলো, এই সেকে সরিয়ে, মুসোলিনিকে সরিয়ে প্রধানমন্ত্রী গেল। বোদোগলিও তখন কি করলো, 1943 সালে 3 সেপ্টেম্বর মিত্র শক্তির কাছে একটা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করলো। পরীক্ষাতে আসতে পারে যে ইটালি কবে যুদ্ধে পরাজিত হয়েছিল, তারপরে এই যুদ্ধবিরতি চুক্তিতে কে স্বাক্ষর করেছিল। তাহলে এখানে তাহলে অক্ষ শক্তির মধ্যে ইতালি সর্বপ্রথম পরাজয় হলো। হ্যাঁ, এবারে দেখো জার্মানির পরাজয়। 1944 সালের জুন মাসে মিত্র শক্তি পশ্চিম ইউরোপে ফরাসি সীমান্তে জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট খুলে দিল। 6 জুন 1944 সালে কি হলো, যে দিনটাকে বলা হয় ডি ডে বা ডেলিভারেন্স ডে, ডে অফ ডেলিভারেন্স ডে বলা হয়। এই সাল তারিখটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। এবার জার্মানির বিরুদ্ধে যে মিত্র শক্তির অভিযান করেছিল সেইটার নাম দিয়েছিল আবার অপারেশন ওভারলোড নামে। মিত্র শক্তি জার্মানির বিরুদ্ধে নরম্যান্ডিতে সৈন্য অবতরণ করে, যার সংখ্যা ছিল প্রায় 6 লক্ষ। এই সম্মিলিত সেনাবাহিনীর নেতৃত্বে আমেরিকার জেনারেল, এই যে আইজেনহাওয়ারের কথা বলেন, আইজেনহাওয়ারকে দেওয়া হয়েছিল এই দায়িত্বটা। মিত্র শক্তির সম্মিলিত সেনাবাহিনী জার্মানিকে ফ্রান্সের হাত থেকে তাড়িয়ে দেয়। এবার দেখো, যা এই যে ফ্রান্স যে দখল করে নিয়েছিল সেখান থেকে জার্মানিকে তাড়িয়ে দিল, এবং 1944 সালের সেপ্টেম্বরে লুক্সেমবার্গ এবং হচ্ছে বেলজিয়ামও মুক্ত হলো। এইভাবে জার্মানি সকল ফ্রন্টে মিত্র শক্তির কাছে পরাজয় হয়। উপরোক্ত পরিস্থিতিতে হিটলার এবং তার স্ত্রী ইভা ব্রাউন 1945 সালে 30 এপ্রিল আত্মহত্যা করেছিল। খুব গুরুত্বপূর্ণ এটা ইনফরমেশন, যে নিম্নোক্ত নেতাদের মধ্যে কে আত্মহত্যা করেছিল, যেমন বিসমার্ক দিবে, মুসোলিনি দিবে, হিটলার দিবে, এরকম করে অপশনগুলো দিয়ে দিবে, এরা আত্মহত্যা করেছিল। তারপর হচ্ছে জার্মান জেনারেল 1945 সালের 7 মে রিসমে মিত্র শক্তির কাছ থেকে সেনাবাহিনী নিয়ে আত্মসমর্পণ করে, এবং 1945 সালের 8 মে 1945 সালে হবে ইউরোপের বিজয় দিবস হিসাবে পালিত হয়, যা মহাযুদ্ধের সমাপ্তি বলে ঘোষণা করা হয়। এখান থেকে জার্মানি আর ইতালি মানে তাদের ক্রিয়াকর্ম শেষ। এবারে যেটা বাকি থাকছে সেটা হচ্ছে শুধু জাপান। পঞ্চম পর্যায়ে জাপানের পরাজয়। ইতালি এবং জার্মানির আত্মসমর্পণের পর জাপানের ক্ষমতার অবসান ঘটলো, জরুরি হয়ে পড়ে তখন 1941 সালে জুলাই মাসে ভিয়েতনাম দখল করে জাপান সমগ্র এশিয়ার উপর তার আধিপত্য প্রতিষ্ঠা করার পরিকল্পনা করে। এশিয়ার উপর তার আধিপত্য প্রতিষ্ঠার জন্য দেখো, এশিয়ার যে জায়গাগুলো সেগুলো তো তখন আর কি বলা চলে যে এই যে বিশেষ করে আমেরিকা আর ইংল্যান্ডের অধীনে, বিশেষ করে ইংল্যান্ড।
তো সেই জায়গাগুলো দখল করে আমাদেরও ছিল কিছু জায়গা, সেগুলো দখল করে তো জাপান মানে আমাদেরই দিচ্ছিল এই অ্যাকচুয়ালি বলা গেলে। সেই সময় তো জাপান জাপান তো আমাদের পাশে ছিল। জাপান তখন কি হয়েছিল 1942 সালের মে মাসে ইন্দোচীন, ইন্দোনেশিয়া, ইন্দোচীন, মালয়, সিঙ্গাপুর, বার্মা, ফিলিপাইন দ্বীপপুঞ্জ একত্রিত করে বৃহত্তম পূর্ব এশিয়াকে সমৃদ্ধির ক্ষেত্রে হিসাবে গড়ে তোলার প্রস্তাব প্রচার করে। এইভাবে জাপান এশিয়ার ইউরোপীয় দেশগুলির সাথে সরাসরি চ্যালেঞ্জের উপস্থাপন করে। মিত্রশক্তি জাপানের বিরুদ্ধে একটি সংগঠিত সামরিক ফ্রন্ট গঠন করে, যেখানে কি বলছে অ্যাডমিরাল নিমজি নৌবাহিনীর সর্বোচ্চ সেনাকর্তা ছিলেন, আর এদিকে ছিল জেনারেল ম্যাকআর্থারকে সমস্ত বাহিনীর সম্মিলিত ফ্রন্টের সর্বোচ্চ কর্মকর্তা করা হয়। কর্মকর্তা এই দুজনের পরিকল্পনায় ফলে মিত্রশক্তি 1942 সালের জুন মাসে ডিওডোর নো যুদ্ধে প্রথমবারের মতো জাপানিদের চূড়ান্তভাবে পরাজিত করলো। এবার কি হলো, 1945 সালের জুলাই মাসে মিত্রশক্তি তখন কি করলো, পজডাম সম্মেলন হলো। ওই সম্মেলনে ঘোষণার মাধ্যমে জাপানকে বলা হলো যে তুমি নিঃশর্তভাবে আত্মসমর্পণ করো। তো সেই প্রস্তাবে তো জাপান প্রত্যাখ্যান করে দিল, পাত্তাই দেয়নি। তখন কি হলো, 1945 সালে 30শে জুলাই জাপান মার্কিন জাহাজ, এই যে মার্কিন যে জাহাজটার নাম ছিল একটু মনে রাখবে, ইউএসএস ইন্ডিয়ান পুলিশ, ডুবিয়ে দেয় এই জাহাজটাকে, মার্কিনের যে জাহাজটা ছিল। এর ফলে কি হলো, এর জবাবে আমেরিকা তখন 1945 সালে 6 আগস্ট, তোমরা এটা নাম শুনেছ, 6 আগস্ট 9 আগস্ট হিরোশিমা নাগাসাকি, যে কি বলছে যে B-29 সুপারফাস্ট এনোলোগো বিমান থেকে, এটা একটা বিমান ছিল, থেকে তখন লিটিল বয় নামক যে এই বোমাটা ছিল, সেই পারমাণবিক বোমাটা হিরোশিমার উপর ফেলে দিল, আক্রমণ করল। এই গণহত্যায় ধরা হয় যে 7,50,000 মানুষ মারা গেছিল। এরপরেও জাপান যখন আত্মসমর্পণ করেনি, তাই আমেরিকা আবার কি করলো, 9 আগস্ট 1945 সালে বিমান বি, যেটা আরো ভয়ানক, বিমান বি 29 বক্সকার বলা হয়, যে থেকে এটা মানে বিমান আর কি, বিমানটার নাম থেকে জাপানের নাগাসাকিতে তখন ফ্যাটম্যান নামক দ্বিতীয় পারমাণবিক বোমাটা ফেলে দিল। দুটা বোমা ফেললো এইভাবে। উভয় পারমাণবিক আক্রমণের নাম দেওয়া হয়েছিল অপারেশন সেন্টার বোর্ড, যেটা প্রথমটা অপারেশন সেন্টার বোর্ড 1 আর দ্বিতীয়টার নাম দিয়েছিল অপারেশন সেন্টার বোর্ড 2। এই তখন কি হলো, এই মহাযজ্ঞের ভয়ে ভীত হয়ে জাপান তখন আর না পেরে 1945 সালে 14 আগস্টে, অবশ্যই মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ এই তারিখটা, যে 14 আগস্ট তখন জাপান আত্মসমর্পণ করলো। 1945 সালের 2 সেপ্টেম্বর আমেরিকার জাহাজ মিসরিতে জেনারেল ম্যাকআর্থারের সামনে জাপানি প্রতিনিধিরা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করেছিল। জাপান কেবল সম্রাটের বিশেষ অধিকার রক্ষায় দাবি করে, যা মিত্রশক্তি গ্রহণ করেছিল। ইউরোপের সুইজারল্যান্ড, পর্তুগাল, স্পেন, তুরস্ক ইত্যাদি দেশগুলি সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু জড়িত ছিল না। তো এই পরীক্ষাতে আসতে পারে যে কারা কারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি যুক্ত ছিল না বা নিরপেক্ষ ছিল, এই দেশগুলো বিশেষ করে সুইজারল্যান্ড, স্পেন, তুরস্ক, পর্তুগাল। তবে নিরপেক্ষ থাকা সত্ত্বেও স্পেন রাশিয়ার বিরুদ্ধে জার্মানিকে সাহায্য করার জন্য তাদের স্বেচ্ছাসেবক বাহিনী ব্লু ডিভিশন পাঠিয়েছিল। তাহলে স্পেনটা কম গুরুত্ব পড়ে যাচ্ছে, মানে নিরপেক্ষ থাকার ক্ষেত্রে সুইজারল্যান্ডটা বেশি, পর্তুগাল আর তুরস্ক, বিশেষ করে তুরস্ক আর সুইজারল্যান্ড। তারপরে চলে আসো যুদ্ধের দায়ী, যুদ্ধ অপরাধ। এবার দেখো যে কারা যুদ্ধ দায়ী ছিল না ছিল, এগুলো নিয়ে তখন একটুখানি আলোচনা করা হচ্ছে, এগুলো তোমরা নিজেরা পড়ে নিবে। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল এটি ছিল একটি ধ্বংসাত্মক যুদ্ধ, যেখানে প্রায় 2.5 কোটি মানুষ নিহত হয়েছিল, 3 কোটিরও বেশি মানুষ আহত হয়েছিল। 1945 সালে 13 থেকে 14 ফেব্রুয়ারি ব্রিটেন জার্মান শহর ড্রেসডেনে এক ভয়াবহ বোমা হামলা চালায়, যাতে পুরো শহরটি ধ্বংস হয়। এইভাবে জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমার হামলার 10 লক্ষেরও বেশি মানুষ নিহত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বেশিরভাগ সৈন্য কিন্তু সোভিয়েত রাশিয়া ছিল, মনে রাখবে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ উভয় যুদ্ধেই কিন্তু মানে সব থেকে বেশি সৈন্যবাহিনী ক্ষয়ক্ষতি, সব থেকে সৈন্যবাহিনী মারা গেছিল এই রাশিয়ার। এই মহাযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া, তখন তোমরা জানো যে দুমেরুকরণ বলা হয়, একদিকে হচ্ছে গণতান্ত্রিক দেশ, অন্যদিকে হচ্ছে কমিউনিস্ট সমাজতান্ত্রিক দেশ। তো এরা এই ধীরে ধীরে যে মনোমালিন্য এদের মধ্যে, যে ওই কি বলবো, ওটাকে বলা হয় কোল্ড ওয়ার বলা হয়, দুটা মেরুতে ভাগ হয়ে যাচ্ছে, এটা একটুখানি হালকা হালকা করে দিয়েছি, তোমরা দেখে নিবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি বিভক্ত হয়ে পড়ে 1900, আচ্ছা এগুলো তোমরা নিজেরা দেখে নিবে।
পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি, এইভাবে। এবার ঠান্ডা কোল্ড ওয়ারটা হালকা করে এখানে দিয়েছি, দেখে নিতে পারো। ন্যাটো কবে গঠিত হলো, সিয়াটো কবে গঠিত হলো, এখানে দিয়েছি। তো সিয়াটোটা না কখনো কোনো কোনো বই আবার দেখলাম যে 54ও আছে, সেটা মনে রাখবে। ওয়ার্সা চুক্তিটা দিয়েছি। এবার দেখো এখানে প্রতিরক্ষা প্রাচীরগুলো, এখানে দেখো খুব গুরুত্বপূর্ণ এগুলো বিষয়। ম্যাগিনো লাইন যখন হচ্ছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হলো, এবারে তো বাউন্ডারি করতে হবে না না, তো সেই বাউন্ডারি গুলো সেটা হচ্ছে কি ম্যাগিনো বা ম্যাজিনো লাইন। ফ্রান্স দ্বারা, এটা কিন্তু এই লাইনটা করেছিল ফ্রান্স। কি করেছিল? জার্মান সীমান্তে দুর্গ, অর্থাৎ ফ্রান্স আর জার্মানির মধ্যে যে বাউন্ডারি, সেটা ফ্রান্স যে তৈরি করেছিল বাউন্ডারিটা, সেটা হচ্ছে ম্যাজিনো লাইন। তখন জার্মানি এর প্রতিক্রিয়া হিসাবে সিগফ্রাইড লাইন করলো। এটা হচ্ছে জার্মানি দ্বারা কি ফ্রান্সের সীমান্তে ভূগর্ভস্থ পর্যন্ত এটা প্রসারিত ছিল। তারপর হচ্ছে স্টিল উইথ রোড, এটা হচ্ছে পশ্চিম দেশগুলো যেমন চীনকে অস্ত্র সরবরাহ করত। এবার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বইগুলো, তোমাদের প্রতিটা টপিকের এরকম করে 5-6খানা বই দিয়েছি। যদি কমন বইয়ের নাম দেয়, বইয়ের নাম তো দিবেই, দ্বিতীয় মানে ইসে থেকে, ওই ইউরোপের ইতিহাস থেকে, তো কমন তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, আর আমি গ্রুপেও তোমাদের কয়েকটা কিছু বইয়ের নাম পাঠিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, ওগুলো মনে রাখবে। কি বলছে? দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা লিখেছিল হচ্ছে ওয়েলস্টন চার্চিল। দ্য ওয়ার্ল্ড সিন্স, বা এটা হচ্ছে ল্যাংসাম। তারপরে হচ্ছে দ্য অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হ্যাঁ সেটা হচ্ছে ওই কি বলছে, সিডনি লিখেছিল। তারপর বলছে দ্য অরিজিন অফ দ্য, এটা কি রিপিট হয়ে গেছে নাকি? দ্য অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আচ্ছা, দ্য অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এজেপি টেলর। এই এই বইটার নাম একটু মনে হয় ভিন্ন হবে আমার যতটা মনে হয়, কজেস হবে না কি একটা হবে, তো এটা এটা ঠিক আছে কিন্তু। হ্যাঁ, দ্য অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এজেপি টেলর, এটা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে। যাই হোক, দ্য মোমেন্ট অফ ওয়ার বাই হচ্ছে নরিসলে। এখানে দেখো এবার অপারেশন গুলোর নাম দিয়েছি, কত সালে হয়েছিল, কারা নিয়েছিল। অপারেশন সি লায়ন, অপারেশন হচ্ছে ডাইনামো, অপারেশন বারবোসা, তারপর হচ্ছে এই এটাকে আবার তারপরে যে অপারেশন হুস্কি যেটা আমি বললাম, অপারেশন ওভারলোড যেটাকে ডিডে বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ, সাল আর তারিখটা। তারপরে অপারেশন সেন্ট্রাল বোর্ড 1, অপারেশন সেন্ট্রাল বোর্ড 2, 6 আগস্ট, 9 আগস্ট, এগুলো একটু দেখে নিবে। এর মধ্যে থেকে কমন পড়ে যাবে, এর বাইরে থেকে কোথায় আর দিবে প্রশ্ন? বলো কিছু, এবার বললে তোমরা দুজনে আছো। আমি এই নোটটা 3জনকে মনে রাখলাম, আমি এই 3জনকে পাঠাবো, বাকি আজকে এই নোটটা আমি কাউকে দেবো না। আমি পরিষ্কার কথা আমার। এটা হচ্ছে চিরঞ্জিত, মাসুমা, আর আরেকজন আছে কে যেন নাম, এটা তো এম কে লেখা আছে। সে মানিষা। আচ্ছা, মানিসা। আমি এই 3জনকে পাঠাবো, বাকি কাউকে পাঠাবো না, ঠিক আছে? কারণ এদেরকে আমি বলেছিলাম, দেখছো অবস্থা, ক্লাসে জয়েন করে না। হ্যাঁ, তারপরে হচ্ছে এরা পরীক্ষাগুলোও দেয় না। তোমরা পরীক্ষা চিরঞ্জিত দেয়নি, এই যে মনীষাও দেয়নি। তো এবার ব্যাপারটা হচ্ছে ওটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, ক্লাস জয়েন করেছে, আমি নোট দিয়ে দেবো। এই নোটটা আমাকে তৈরি করতে কতটা টাইম লেগেছিল, আর কতগুলো বই থেকে আমি কালেক্ট করেছি এই অপারেশন গুলো। কারণ এই আমার নোটগুলো তোমরা যখন পড়বে তখনই বুঝতে পারবে গুরুত্বটা, যে ব্যাপারগুলো কি হয়।